বন্ধুরা, বর্তমান ভারত এবং বাংলাদেশের পারস্পরিক যে সম্পর্ক সেটা কিন্তু দিন দিন একটা ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে এবং দু দেশের মধ্যে অজান্তে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং আজকে এই ভিডিওতে আমি দেখাবো দুই দেশের মধ্যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে কোন দেশ কোন জায়গায় অবস্থান করছে, অর্থাৎ কোন দেশের শক্তি কতটা। আজকে এই ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে আমি এটাই শেয়ার করব। বাংলাদেশ সরকার যতই বলুক যে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা ভারতের বাড়িয়ে বলা বা মিডিয়াদের বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়, কিন্তু বর্তমান চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিনের যে আদালতের যে শুনানিটা ছিল সেখানে আমরা সবাই বুঝে গেলাম যে বাংলাদেশে যা চলছে তা কিন্তু ভয়ঙ্কর অবস্থা। কারণ আদালতে যেদিন শুনানি ছিল সেদিন কিন্তু এই চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো উকিল কিন্তু সেখানে যাননি। কারণ যিনি মূল প্রধান আইনজীবী ছিলেন তাকে কিন্তু গণপ্রহার করা হয়েছে, যথেষ্টভাবে তাকে মারা হয়েছে এবং তিনি হসপিটালে কিন্তু অলরেডি অ্যাডমিট আছেন। এবং আরও যে 50 থেকে 70 জন আরও যে আইনজীবী ছিলেন তাদেরকে কিন্তু যথেষ্ট অলরেডি হুমকি দেওয়া হয়েছে তারা যেন এই আদালতে একদম না যান। সেই কারণে আমরা দেখলাম চিন্ময় স্বামীকে কিন্তু কোনো মতেই সেই দিন আদালতে শুনানি না হওয়ার জন্য তাকে কিন্তু জামিন দেওয়া হলো না এবং এই জামিনের প্রচেষ্টা 1 মাস পিছিয়ে গেল। এটাই প্রমাণ করছে যে বাংলাদেশে কিন্তু বর্তমানে কোনো আইনের শাসন নেই। বাংলাদেশে অনেকেই যখন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই কিন্তু একটা ভবিষ্যৎবাণী করেছিল যে বর্তমান বাংলাদেশ কিন্তু তালিবানি সরকারে পরিণত হতে যাচ্ছে। এখানে মৌলবাদীর যে বারবারন্ত হতে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আজকে চিন্ময় কৃষ্ণ দাসের এই আদালতের শুনানির ঘটনা কিন্তু প্রমাণ করছে যে বর্তমান বাংলাদেশে যেমন আইনের শাসন নেই তেমন এখানে কিন্তু হিন্দুদের অবস্থা খুবই খারাপ। তো এরকম একটা পরিস্থিতিতে ভারত সরকার কিন্তু বারবার বলে এসেছে ইউনিট সরকারকে যে আপনারা হিন্দুদের অবশ্যই সেখানে সুরক্ষা দেবেন। অপরদিকে বাংলাদেশ থেকে কিন্তু জানানো হয়েছে যে ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই, কিন্তু ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে কিন্তু নাক গলাবার চেষ্টা করছে এবং এখানে যে হিন্দুরা সুরক্ষিত এবং হিন্দুরা যে যথেষ্ট বিচার পায় সে বিষয়ে বাংলাদেশ ভারতকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভারতকে সে বিষয়ে ভাবনার কোনো দরকার নেই। কিন্তু আমরা কি দেখছি, বর্তমানে বাংলাদেশে কিন্তু একটার পর একটা হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যে কারণে ভারতবর্ষ কিন্তু রাষ্ট্রসংঘের কাছে একটা বার্তা পাঠাবার চেষ্টা করছে যে বাংলাদেশে কিন্তু হিন্দুরা সুরক্ষিত নয়। এবং ইসকন তাদের যে বিভিন্ন দেশে যে তাদের যে শাখা আছে বা বিভিন্ন যে ব্রাঞ্চ আছে, ইসকনের যে সংস্থা আছে সেখানে তারা কিন্তু প্রচার করতে শুরু করেছে বিভিন্ন দেশে যে বাংলাদেশে কিন্তু এই ইসকন মানে বন্ধের পথে এবং বাংলাদেশ সরকার চাইছে এই ইসকনকে কিন্তু ব্যান করতে এবং এখানে যারা হিন্দু আছে তারা কিন্তু মোটেই সুরক্ষিত নয়। আর যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হচ্ছে কেন সেটা আপনারা একটু যদি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বা বাংলাদেশের মানুষের যদি মতামতকে একটু ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন। বাংলাদেশের মানুষ কিন্তু এখন তাদের এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে যে তারা কিন্তু এখনো বিশ্বাস করে যে ভারত আসলে তাদের কোনো প্রকৃত বন্ধু ছিল না। তারা বাংলাদেশকে শোষণ এবং শাসন করার জন্য এতদিন শেখ হাসিনা সরকারকে ব্যবহার করে এসেছে, যে কারণে বাংলাদেশ কিন্তু ভারতকে কোনো মতেই তোয়াক্কা করে না। এবং ভারত সরকার কিন্তু যথেষ্ট কয়েকটা স্টেপ নিতে শুরু করেছে এবং সেই স্টেপের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অনেকে মনে করেন যে তারা কিন্তু ডোন্ট কেয়ার, এতে বাংলাদেশের কিচ্ছু পরিবর্তন হবে না, বরং বাংলাদেশের আরো ভালো হবে, বিশেষ করে চিকিৎসা পরিষেবা বাংলাদেশে আরো উন্নত হবে। তারা কিন্তু এই বিষয়ে খুব আশাবাদী এবং তারা চীন বা পাকিস্তানের কাছ থেকে কিন্তু তারা যথেষ্ট অস্ত্র সাহায্য পাচ্ছে। কিছুদিন আগে একটা 11ই নভেম্বর একটা খবর উঠেছিল যে বাংলাদেশ সরকার কিন্তু ঘোষণা করছে যে করাচি থেকে চট্টগ্রামে একটা চীনা জাহাজ কিন্তু কি করছে যে যুদ্ধের যে কাঁচামাল সেই কিন্তু কাঁচামাল ভর্তি কিন্তু একটা জাহাজ চট্টগ্রামে এসেছে এবং আর একটা কিন্তু একই রকম এই কাঁচামাল অর্থাৎ যুদ্ধের বিস্ফোরণের জন্য যে কাঁচামালের প্রয়োজন সেটা কিন্তু আর এক জাহাজ ভর্তি একইভাবে চীনা জাহাজ কিন্তু চট্টগ্রামে আসছে। তো এরকম অবস্থায় কিন্তু দু দেশের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে বলতে গেলে। ভারত সরকারও
সেভেন সিস্টার যে রাজ্যগুলো আছে, সেই সব বর্ডার যা বাংলাদেশের সঙ্গে রিলেটেড, সেগুলোতে কিন্তু তারা অলরেডি সৈন্য মোতায়েন করতে শুরু করেছে। এবং পুরীতে আমরা দেখেছি সেখানে কিন্তু এয়ারক্রাফটের অর্থাৎ বায়ুসেনা তাদের কিন্তু মহড়া যুদ্ধের প্রস্তুতি তারা শুরু করে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ, ভারত কিন্তু বাংলাদেশের 3 দিক দিয়ে ঘিরে আছে, যে কারণে ভারত থেকে একটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে বাংলাদেশকে কিন্তু ভারত ঘিরে মারবে। উল্টো দিকে কিন্তু বাংলাদেশ কি বলছে যে যেহেতু ভারত তাদেরকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে 3 দিক দিয়ে, তো তারা বলছে যে ভারতকে আমরা ভিতরে ঢুকে মারবো, অর্থাৎ এই ঘিরে ধরা অবস্থায় আমরা ভারতকে মারবো। তো এরকম পরিস্থিতিতে যদি যুদ্ধ শুরু হয়, তাহলে দুই দেশের মধ্যে কোন দেশ কি অবস্থায় আছে, তাহলে চলুন আমরা এবার এই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর আমি এখানে যে ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তা হচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 অর্থাৎ 2024 সালের ইনফরমেশন অনুযায়ী আপনাদেরকে দেখাবার চেষ্টা করব দুই দেশের তুলনামূলকভাবে কে কোন অবস্থানে আছে। প্রথমেই আসি যে 145টা দেশের মধ্যে বাংলাদেশের কিন্তু অবস্থান হচ্ছে 37তম। অন্যদিকে একই 145টা দেশের মধ্যে ভারতের এই সামরিক শক্তির দিক থেকে কিন্তু অবস্থান হচ্ছে 5 নম্বরে। আর মিলিটারি পাওয়ারের দিক থেকে বিশ্বে কিন্তু ভারতের অবস্থান 4র্থতম। অর্থাৎ বিশ্বে কিন্তু ভারত থেকে মাত্র 3টে দেশ এই মিলিটারি পাওয়ারের দিক থেকে এগিয়ে। বাংলাদেশে যদি সেনার সংখ্যা ধরি, তাহলে বাংলাদেশে কিন্তু অনুমানিক 69,63,000-এর মতো সেনা বর্তমান আছে। আর ভারতের সেনা সংখ্যা যদি দেখি, সেখানে কিন্তু ভারতের সেনা সংখ্যা আনুমানিক 51,37,550 জন। অর্থাৎ এই ক্ষেত্রে বাংলাদেশের থেকে ভারত কিন্তু বেশ পিছিয়ে। বাংলাদেশের সেনার সংখ্যা বেশি থাকলেও সেখানে কিন্তু সক্রিয় সেনার সংখ্যা মাত্র 1,63,000। আর উল্টো দিক থেকে ভারতের কিন্তু সক্রিয় সেনার সংখ্যা 14,55,550 জন। তো এই দিক থেকে যদি বর্তমানে ভারত এবং বাংলাদেশের যুদ্ধ শুরু হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে সক্রিয় সেনার সংখ্যা দিয়ে ভারত বাংলাদেশকে অতি সহজেই কিন্তু আক্রমণ করতে পারবে। যদিও অনেকে বিশেষজ্ঞ মনে করে যে বাংলাদেশকে ভারতের দমন করতে মাত্র 4 দিন সময় লাগবে। আর রিজার্ভ সেনাবাহিনী যদি ধরি, তাহলে বাংলাদেশে কিন্তু কোনো রিজার্ভ সেনাবাহিনী নাই। উল্টো দিকে ভারতের রিজার্ভ সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে কিন্তু 11,55,000। এবার আছে আধা সামরিক বাহিনী। আধা সামরিক বাহিনীর দিক থেকে বলতে গেলে বাংলাদেশে কিন্তু 68 লক্ষের মতো আধা সামরিক বাহিনী কিন্তু অলরেডি বর্তমান। আধা সামরিক বাহিনীর মধ্যে সেনাবাহিনীতে আছে 1,60,000-এর মতো। অপরদিকে ভারতের আধা সামরিক বাহিনীতে কিন্তু 25,27,000-এর মতো সৈন্যবাহিনী আছে। এর মধ্যে সেনাবাহিনীতে আছে 21,97,117 জন। এবার বিমান বাহিনীর সংখ্যা যদি ধরি, তাহলে বাংলাদেশে বিমান বাহিনীর সংখ্যা কিন্তু 17,400 জন। অপরদিকে ভারতবর্ষের বায়ুসেনাতে রয়েছে 3,10,575 জন। পাশাপাশি নৌবাহিনীর কথা যদি আলোচনা করা হয়, তাহলে বাংলাদেশে নৌবাহিনীর সংখ্যা আছে 25,100 জনের মতো। অন্যদিকে ভারতের নৌবাহিনীতে রয়েছে 1,42,252 মতো সৈন্য। বাংলাদেশের স্থল বাহিনীর হাতে আছে 320টির মতো ট্যাঙ্ক, যার মধ্যে প্রস্তুতি অবস্থায় যে ট্যাঙ্কগুলো আছে তার সংখ্যা মাত্র 224টি। আর ভারতের এই ট্যাঙ্কের সংখ্যা কিন্তু 4,614টি, যার মধ্যে প্রস্তুতি বা রানিং অবস্থায় রয়েছে 3,461টি। সামরিক যানের কথা যদি আলোচনা করি, বাংলাদেশের সামরিক যানের সংখ্যা হচ্ছে 13,100টি, যার মধ্যে প্রস্তুতির অবস্থায় রয়েছে 9,170টি। আর ভারতের দিক থেকে যদি ধরি, তাহলে ভারতের কিন্তু সামরিক যানের সংখ্যা হচ্ছে 1,51,248টি, যার মধ্যে প্রস্তুতি অবস্থায় রয়েছে কিন্তু 1,13,936টি। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি যুদ্ধ শুধু লেগে যায়, তাহলে ভারত বাংলাদেশের থেকে কতটা এগিয়ে আছে। আপনারা এই গ্লোবাল ফায়ার পাওয়ার
2024-এর ইনফরমেশন থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। বাংলাদেশের সেলফ প্রোপেলড আর্টিলারি যার সংখ্যা 27টি, কিন্তু তার মধ্যে মাত্র 19টি রেডি বা প্রস্তুতি অবস্থায় রয়েছে। অপরদিকে ভারতের এই সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা হচ্ছে 140টি, যার মধ্যে প্রস্তুতি অবস্থায় রয়েছে 105টি। বাংলাদেশে রকেট অবশ্যই আছে, তার সংখ্যা হচ্ছে 71টি, কিন্তু সেখানকার মধ্যে কার্যকরী অবস্থায় আছে মাত্র 50টি। অপরদিকে ভারতের রকেটের সংখ্যা হচ্ছে 702টি, কিন্তু এর মধ্যে কার্যকরী অবস্থায় আছে 527টি, যা বাংলাদেশের থেকে কিন্তু অনেকটা এগিয়ে। বাংলাদেশের 216টির মতো এয়ারক্রাফট আছে, তার মধ্যে মাত্র 130টি এয়ারক্রাফট যেটা রানিং অবস্থায় আছে, যেগুলো তারা এই যুদ্ধ লাগলে ব্যবহার করতে পারবে। অন্যদিকে ভারতবর্ষে এয়ারক্রাফটের সংখ্যা হচ্ছে 2296টি, যার মধ্যে প্রস্তুতি অবস্থায় আছে 1722টি। ফাইটার বিমানের সংখ্যা যদি ধরি তাহলে বাংলাদেশে কিন্তু 44টা ফাইটার বিমান আছে, কিন্তু তার মধ্যে মাত্র 27টি বিমান আছে যেগুলো কার্যকরী অবস্থায় আছে। ভারতবর্ষে এই ফাইটার বিমানের সংখ্যা হচ্ছে 606টি, এবং এর মধ্যে 455টি ফাইটার বিমান কিন্তু কার্যকরী অবস্থায় আছে। তাহলে বিমানের দিক থেকেও কিন্তু ভারত অনেকটা এগিয়ে। হেলিকপ্টার, বাংলাদেশে 73টির মতো হেলিকপ্টার আছে, যার মধ্যে মাত্র 44টি হেলিকপ্টার উঠতে পারে বা যুদ্ধ করার অবস্থায় আছে। অপরদিকে ভারতবর্ষে হেলিকপ্টারের সংখ্যা হচ্ছে 869টি, যার মধ্যে কার্যকরী অবস্থায় আছে কিন্তু 652টি। ভারতবর্ষে কিন্তু 130টি অ্যাটাক টাইপ এয়ারক্রাফট আছে, আর যার মধ্যে 98টি এয়ারক্রাফট কিন্তু রানিং অবস্থায় আছে, যারা যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে কিন্তু অ্যাটাক করতে পারে। অপরদিকে বাংলাদেশে কিন্তু এই এয়ারক্রাফট সেলফ অর্থাৎ অ্যাটাক করতে পারে এরকম কিন্তু এয়ারক্রাফট একটাও নেই। বাংলাদেশে 16টির মতো ফিক্সড উইংড এয়ারক্রাফট আছে, তার মধ্যে কার্যকরী অবস্থায় যে এয়ারক্রাফটগুলো আছে তার সংখ্যা হচ্ছে মাত্র 10টি। অপরদিকে ভারতের এই ফিক্সড উইং এয়ারক্রাফটের সংখ্যা হচ্ছে 264টি, তার মধ্যে 198টি কিন্তু এই এয়ারক্রাফট কিন্তু রানিং অবস্থায় আছে, যারা যুদ্ধ করতে কিন্তু প্রস্তুত এই অবস্থায়। এরপর যে কথাটা আপনাদেরকে দেব সেটা হচ্ছে ভারতে কিন্তু এই নৌবাহিনীতে এয়ারক্রাফট ক্যারিয়ারের বিমানের সংখ্যা হচ্ছে 2টো। অপরদিকে কিন্তু বাংলাদেশে এই নৌবাহিনীতে এয়ারক্রাফট ক্যারিয়ারের কোনো বিমান নেই। তাহলে আপনারা দেখতেই পেলেন যে একদিকে যখন বাংলাদেশ, একদিকে ভারত, তাদের মিলিটারি পাওয়ারের যে ক্ষমতা সেটা আমরা আলোচনা করলাম, ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তাতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ভারত যদি বাংলাদেশের উপর কোনো কারণে কোনো দিন অ্যাটাক করে, তাহলে এই বাংলাদেশকে দমন করতে ভারতের কিন্তু মোটেই বেগ পেতে হবে না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইকটা অবশ্যই করে দেবেন। আর এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি অন্য কিছু ভিউ থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো পরবর্তীতে ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় হিন্দ, ভালো থাকবেন।